নীলা বিয়ের রাতে জানতে পারে সে আশিকের দ্বিতীয় স্ত্রী। এমনকি বিয়ের রাতে প্রথমবার যখন সে শ্বশুরবাড়ি যায় তখন তাকে অভ্যর্থনা জানায় আশিকের প্রথম স্ত্রী ঐথি। তখন নীলা কিছু জানতো না। শ্বশুরবাড়ি যাওয়ার পর তার শাশুড়ি যখন ঐথিকে দেখিয়ে নীলাকে বললেন, ও হচ্ছে তোমার বড় বোন, আশিকের প্রথম স্ত্রী আর আমার বড় বৌমা, তখন নীলার মাথায় আকাশ ভেঙে পড়ে। নীলা যে শুধু আশিকের দ্বিতীয় স্ত্রী তা না, আশিকের প্রথম স্ত্রীর ঘরে 4 বছরের একটা মেয়েও আছে। নীলার শাশুড়ি যখন মেয়েটিকে ডেকে বললেন, আনিশা দাদু, এটা তোমার ছোট আম্মু, তখন নীলা তা জানতে পারে। নীলা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তারা অঢেল সম্পত্তির মালিক না, আবার দিন আনে দিন খায় এরকমও না। সে তুলনায় আশিকরা অনেক বড় লোক। নীলার বাবা বেশ কয়েকবার নীলার বিয়ের ব্যর্থ প্রচেষ্টার পর যখন আশিকার পরিবার থেকে নীলার জন্য বিয়ের প্রস্তাব পেলেন তখন তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন। নীলা সেরকম মতামত না নিয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন। নীলাকে বলেছিলেন, রাজি হয়ে যা মা, এত বড় ঘর থেকে প্রস্তাব আসছে, না করি কি করে। নীলা ছোটবেলায় মাকে হারিয়েছে, সৎমার ভালোবাসা পায়নি। এই বাবাই তাকে আগলে রেখেছিল এতগুলো বছর। বাবাকে আশ্রয় করেই নীলার বেড়ে ওঠা, তাই সেদিন বাবার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারেনি। রাজি হয়ে গিয়েছিল এ বিয়েতে। ফলস্বরূপ আজ সে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। নীলাকে বাসর ঘরে ঢোকানোর সময় নীলা হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। বিয়ে নিয়ে 8-10টা মেয়ের মতো তারও অনেক স্বপ্ন ছিল। তার সুন্দর একটা সংসার হবে, কষ্টগুলো ভাগাভাগি করার মতো একটা মানুষ হবে। এই স্বপ্ন নীলা ছোট থেকেই দেখত। আজ তার বিয়ে হলো ঠিকই, কিন্তু তার সংসার করতে হবে এমন স্বামীর সাথে যে কিনা আগে থেকেই বিবাহিত। নীলার বুক ফেটে কান্না আসে, কোনো মতে আটকে রাখে সে। অনেকক্ষণ বসে থাকার পর আশিক ঘরে আসে। নীলাকে গ্রাহ্য না করে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর কাপড় পাল্টে বের হয়ে এসে নীলাকে বলে, এখন এইভাবে বসে থাকার মানে কি, যাও চেঞ্জ করে আসো। নীলা কিছু না বলে উঠে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আশিক বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। নীলা কি করবে বুঝতে পারে না। এই স্বামীর উপর পূর্ণ অধিকার তার নেই, আরেকজন দখল করে আছে সেই স্থান। নীলা কিছু না বলে দাঁড়িয়ে থাকে। আশিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পর উপায় না দেখে নীলাও বিছানায় শোয়ার জন্য ওঠে। আশিক তখন লাফ দিয়ে উঠে বলে, আমার বিছানায় কেন? ঘরে কি জায়গার অভাব নাকি? নীলা অবাক হয়ে যায়। স্বামীর বিছানায় শোয়ার অধিকারটুকুও কি তার নেই? বলে, না মানে আমি তো জানি না কোথায় শুতে হবে, এজন্য আর কি। বাইরে যাও, গিয়ে কাউকে জিজ্ঞেস করো তুমি কোথায় থাকবে, আর যাই হোক আমার বিছানায় শুতে পারবে না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তো নতুন, তাই কাউকে সেভাবে চিনি না। আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে আসতেন তাহলে ভালো হতো। আশিক এবার রেগে যায়, এত বড় সাহস হয় কি করে তোমার, যে আমাকে অর্ডার দিচ্ছ? ঐথি এতদিন পর্যন্ত আমাকে কিছু বলার সাহস পায়নি, আর তুমি আজ এসে আমাকে হুকুম করছো। নীলা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর আশিক বলে, বের হওয়ার সাহস না থাকলে এই সোফায় গিয়ে শুয়ে পড়ো। কালকে থেকে আর এখানে শোয়ার চেষ্টাও করবে না। আশিক মাথা ঢেকে শুয়ে পড়ে। সোফায় বসে কান্নায় ভেঙে পড়ে নীলা। নীলার মনে হয় তার জীবন নিয়ে যত স্বপ্ন ছিল সব হঠাৎই মাটি চাপা পড়ে গেছে। এখন আর স্বপ্ন দেখার কিছু বাকি নেই। সে ভাবত বিয়ের পর তার কষ্টগুলো দূর হবে, মা হারানোর বেদনা সে ভুলতে পারবে। এখন মনে হচ্ছে তার সম্ভাবনা তো নেই, বরং যে কয়দিন সে বেঁচে থাকবে আরও কষ্ট পেতে হবে। যে বিয়ে তার জীবন পাল্টে দিবে ভেবেছিল, সে বিয়ে তার জীবনকে পাল্টে দিল ঠিকই, কিন্তু যেভাবে সে চেয়েছিল সেভাবে নয়। এতদিন লালন করা সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে, তার জীবনকে ধ্বংস করে দিয়ে নীলার দুচোখ বেয়ে অশ্রু গড়াতে থাকে, ভিজিয়ে দেয় গাল, এমনকি পরনের কাপড়ও। সে রাতে নীলা আর ঘুমাতে পারে না, কেঁদেই কাটিয়ে দেয় সারা রাত। সকালে আশিক ঘুম থেকে উঠে নীলাকে সোফায় বসে থাকতে দেখেও কিছু বলে না।
নীলার চোখ মুখ দেখেই বোঝা যায় সারা রাত কেঁদেছে। আশিক বুঝতে পারে কিন্তু কিছু বলে না। যাকে মন থেকে স্ত্রী হিসেবে মানে না, সে যদি স্ত্রী হিসেবে ঘরে আসে তাহলে তার প্রতি দয়া দেখাবে কেন? আশিক ঘর থেকে বেরিয়ে যায়। নীলা সেভাবেই বসে থাকে। নীলা ভেবেছিল কেউ আসবে, কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পরও কেউ আসে না। নীলা উঠে ঘর গোছানো শুরু করে। প্রথমে বিছানা, এরপর পুরো ঘর। এরপর অপেক্ষা করতে থাকে কারো আগমনের। নতুন বউ, সে নিজে থেকে বের হতে পারে না। নতুন বউ, কে কার বউ? যে স্বামী বিয়ের রাতে তার নববিবাহিতা স্ত্রীকে আলাদা থাকতে বলে তার বউ। নীলা আনমনেই তাচ্ছিল্যের হাসি দেয়। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর আশিকের প্রথম স্ত্রী অইথি ঘরে এসে নীলাকে বলে, আসো, নাস্তা করবে। নীলা কিছু না বলে অইথির পিছু পিছু বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে নীলার শাশুড়ি, আশিক ও তার মেয়ে আনিশা বসা ছিল। নীলাকে আসতে দেখে আশিক তার মাকে বলে, এই মেয়েকে থাকার জায়গা দেখাওনি কেন? কাল রাতে আমার ঘরে থেকেছে কেন? আশিকের এরকম কথায় অপ্রস্তুত হয়ে যায় তার মা অইথি। নীলা চুপচাপ দাঁড়িয়ে থাকে। একবার ইচ্ছে হয় বলে, স্বামীর ঘরে থাকতে না পারলে বিয়ে করার কি দরকার ছিল? কিন্তু বলে না, হাজার হোক নতুন বউ সে। এভাবে কথা বলা মানায় না। কিসের নতুন বউ? যে স্বামী তাকে স্ত্রী হিসেবে মানে না, তার বউ? নীলার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আশিক আর কিছু বলে না, শোনার অপেক্ষাও করে না, উঠে যায়। নীলার শাশুড়ি নীলাকে বসতে বলেন। খাবার খেতে খেতে বলেন, আশিকের এরকম আচরণে কিছু মনে করো না মা, ও আসলে এরকমই। অইথিও জিজ্ঞেস করে দেখো। অইথি বলে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, এসব নিয়ে চিন্তা করো না। নীলা মাথা নাড়ে, শুধু কিছু বলে না। ইচ্ছে হয় বলে, আপনি থাকতে আপনার সতীন আনলেন কেন ঘরে? যেখানে আপনার স্বামী রাজি না, সেখানে আমাকে এনে আমার জীবন নষ্ট করার কি দরকার ছিল? কিন্তু বলে না, ওই যে হাজার হোক সে নতুন বউ, এরকম কথা বলা মানায় না। সে রাতে নীলাকে আলাদা ঘর দেখিয়ে দেওয়া হয়। আশিকের তীব্র আপত্তি, নীলা তার সাথে শুতে পারবে না। তাই আশিকের ঘরে অইথি আর আনিশা থাকে, নীলা আলাদা ঘরে। এভাবে চলতে থাকে। বেশ কয়েকদিন অতিবাহিত হয়। নীলার শাশুড়ি নীলাকে অনেক আদর করেন। অইথিও ছোট বোনের মতোই দেখে, কিন্তু আশিক মুখ ফিরেও তাকায় না। নীলা এখন মানিয়ে নিয়েছে মোটামুটি। সবার সাথে কথা হয়, শুধু আশিক বাদে। আনিশার সাথে বেশ ভালো সম্পর্ক, কিন্তু একটা প্রশ্ন তার মন থেকে যায় না, আশিকের আপত্তি থাকা সত্ত্বেও কেন তাকে এই পরিবারে দ্বিতীয় স্ত্রী হিসেবে আনা হলো? একদিন সে অইথিকে জিজ্ঞাসায় করে বসে। সকালবেলা যখন আশিক অফিসে, তখন অইথি নীলার সাথে গল্প করছিল। নীলা তখন জিজ্ঞাসা করে, আপু একটা কথা বলি? হ্যাঁ বলো। আশিক তো আমাকে স্ত্রী হিসেবে মানে না, আর তাছাড়া আপনি তো আছেনই ওর স্ত্রী হিসেবে। আপনাদের একটা ছোট মেয়েও আছে, এরপরও কেন আমাকে এই পরিবারে আনা? অইথি নীলার দিকে তাকিয়ে থাকে। তার চেহারায় স্পষ্ট বেদনার ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে বলে, কথাগুলো তো তোমাকে জানতেই হতো। আমি বলতাম আজ না হলেও কিছুদিন পর তো বটেই, কিন্তু তুমি জিজ্ঞেস করে ফেললে আজকে। আমার আসলে অনেক দিন ধরে এই প্রশ্নটা মাথায় ঘুরছে, কোনোভাবে কিছু মিলাতে পারছিলাম না, তাই জানতে চাইলাম। অইথি দীর্ঘশ্বাস ফেলে, শোনো তবে, আমাদের সংসারে কোনো কিছুর কমতি ছিল না, যথেষ্ট ভালোবাসা ছিল, খুব ভালোভাবে আমাদের দিন কাটছিল। কিন্তু এত সুখ বোধ হয় কারো কপালে সয় না। আমার বুকে একটা ছোট্ট ফোড়া উঠেছিল, অনেক দিন আগেই গুরুত্ব দেয়নি, কিন্তু অনেক দিন পরও যখন এটা ভালো হচ্ছিল না, বরং অবস্থা আরও খারাপ হচ্ছিল, তখন আশিককে জানায়। আশিক আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বেশ কয়েকটি টেস্ট করতে দেওয়া হয়। এরপর ডাক্তার জানায় অইথি কথা বলতে পারে না। হঠাৎ কান্না শুরু করে। নীলা চমকে উঠে। ভেতরে নিশ্চয় কোনো রহস্য আছে, যা সে জানে না। অইথিকে কাঁদতে দেয়। কিছুক্ষণ পর অইথি আবার বলা শুরু করে, ডাক্তার জানায় আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং এটা এখন পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে। এত মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে যে
এখন চিকিৎসা করেও কোনো লাভ হবে না। আশিক কথা শুনে পাগল প্রায় হয়ে যায়। দেশের বড় বড় ডাক্তারদের সাথে কথা বলে, সবখানে একই কথা, এখন চিকিৎসা করে কোনো লাভ হবে না। এমনকি আমাকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়, আর 1 থেকে 2 মাসের মধ্যে আমি মারা যাব। নীলা অবাক হয়ে যায়। হঠাৎ তার কাছে সব স্পষ্ট হয়ে যায়। কেন তাকে এই পরিবারে আনা হয়েছে কিছু বলার আগে ঐথি আবার বলে, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, আল্লাহ বাঁচালে তো কিছুই হবে না, কিন্তু মেডিকেল সায়েন্স মতে আমার বেঁচে থাকার সম্ভাবনা 0%। কিন্তু আনিশা ছোট, আমি না থাকলে ওকে দেখবে কে? এজন্য আমি প্রথমে সবাইকে বলি আনিশার জন্য হলেও নতুন কাউকে আনতে, অন্তত আমার মেয়েটা যাকে আশ্রয় করে বেঁচে থাকবে। প্রথমে কেউ রাজি হয়নি, অনেক কষ্টে শাশুড়িকে রাজি করায়। এরপর আমরা দুজন মিলে আশিককে বুঝাই, সে কিছুতেই মানবে না। অনেক বলার পর রাজি হয়। তখন বলে সে বিয়ে করবে, কিন্তু আমার জায়গা অন্য কাউকে দিতে পারবে না। আমরা তাতেই রাজি হই। নীলা সব কিছু বুঝতে পারে। হঠাৎ তার কাছে মনে হয় এই পরিবারে সে তুচ্ছ না, তার দায়িত্ব অনেক বেশি। একটা মেয়ের মায়ের দায়িত্ব নিতে হবে তাকে, যার আসল মা জানে কয়েকদিন পর তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আশিকের জন্য মায়া হয়, ঐথিকে সে অনেক ভালোবেসে, বোঝায় যায়, কিন্তু এই স্ত্রীকে একটুও ভালোবাসে না। কয়েকদিন পর সে হারাবে ঐথিকে, এটা জানলে কারোরই ভালো থাকার কথা না। আশিকের এতদিনের আচরণে নীলার মনে যে ক্ষোভ জমেছিল তা যেন মুহূর্তেই উবে যায়। জন্ম নেয় মায়া। ঐথি এর কথা শুনে নীলা বুঝতে পারে কেন তাকে আশিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে এই ঘরে আনা হয়েছে। ঐথি ক্যান্সারে আক্রান্ত, কয়েকদিন পর হয়তো মারা যাবে। এরপরও তার মেয়েটা আনিশা যাতে ভালো থাকে, এজন্য সে নিজেই আশিক ও তার পরিবারকে রাজি করিয়েছে। আশিকের আবার বিয়ে করিয়েছে। যদিও আশিক এই বিয়ে মেনে নেয়নি, কখনো নিবে কিনা সন্দেহ, তবুও ঐথি তাকে বাধ্য করেছে তার মেয়ে আনিশার দেখভালের জন্য। নীলারও কষ্ট লাগতে থাকে ঐথির কথা ভেবে। মায়ের ভালোবাসা নীলা পায়নি, ছোটবেলা মাকে হারিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে মাতৃস্নেহ কি। একজন মা তার মেয়ের জন্য স্বামীকে আবার বিয়ে করতে বাধ্য করেছেন। স্বামীর অনিচ্ছা সত্ত্বেও নীলার হৃদয় কেঁদে ওঠে। এভাবে কয়েকদিন অতিবাহিত হয়। আশিক এখনো নীলাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কিন্তু বাড়ির বাকি সবাই নীলাকে আপন করে নিয়েছে। নীলা ও আনিশার সাথে খুব অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছে নীলার। আনিশা এখন নীলাকে আম্মু ডাকে, নীলাও খুব আদর করে তাকে। ঐথি এতে খুশি, নীলার শাশুড়িও। একদিন সন্ধ্যায় নীলা আনিশার সাথে খেলছিল, তখন ঐথি হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, সাথে সাথে জ্ঞান হারায় সে। সবাই দ্রুত সেখানে ছুটে যায়। তখনই হাসপাতালে নেওয়া হয় ঐথিকে, স্থানান্তর করা হয় আইসিইউতে। 24 ঘন্টারও বেশি সময় ঐথির জ্ঞান ছিল না। অনেক উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার হয়। পরদিন রাতে ডাক্তাররা জানান ঐথির জ্ঞান ফিরেছে, যে অপারেশন করা হয়েছিল তাও সফল হয়েছে। এখন মোটামুটি বিপদমুক্ত। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরদিন সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ডাক্তাররা সবাইকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। ঐথি মোটামুটি স্বাভাবিকভাবে কথা বলে সবার সাথে। বেশ কিছুক্ষণ পর নীলাকে বলে, আনিশাকে একটু ডেকে দাও। আনিশা আসে। ঐথি হাতের ইশারায় কাছে টেনে নেয়। অবস্থাতে আনিশাকে বুকে চেপে ধরে, জিজ্ঞাসা করে, তোমাকে ছোট আম্মু অনেক আদর করে তাই না মামুনি? ছোট্ট আনিশা সবে 4 বছরে পা দিয়েছে। মায়ের এরকম অসুস্থতার ধাক্কা সামলে উঠতে পারেনি তখনও। মাকে কাছে পেয়ে মায়ের বুকেই শুয়ে থাকে, কথা বলে না। ঐথি আবার জিজ্ঞাসা করে, আমি যদি না থাকি তাহলে ছোট আম্মুর কথা শুনবে না? আশিক সামনে এগিয়ে এসে বলে, ঐথি কি বলছো এসব? ডাক্তাররা বলেছে তো সব ঠিক হয়ে গেছে। নীলা এ কথাই বলতে চেয়েছিল, আশিককে বলতে দেখে আর বলে না। ঐথি সেদিকে না তাকিয়ে আনিশার সাথে কথা বলতে থাকে। ছোট আম্মুকে বিরক্ত করবে না কখনো। ঠিক আছে, আনিশা না বুঝে মাথা নাড়ে।
ঐথি আবার বলে, আব্বু আম্মু আর দাদুনের কথা শুনবে কেমন, আর আম্মুর জন্য কান্না করবে না। একদমই। যদি কখনো কান্না আসে তাহলে ছোট আম্মুর আর দাদুনের সাথে খেলবে, দেখবে আর কান্না আসবে না। আনিশা এবার কেঁদেই দেয়। ঐথি বলে, কাঁদতে মানা করেছি না মামুনি। আশিকের দিকে তাকিয়ে বলে, ডাক্তারের বলায় কি সব আশিক? আমি স্পষ্ট বুঝতে পারছি আমি আর বেশিক্ষণ থাকবো না। আমার কেমন অনুভূতি হচ্ছে বোঝাতে পারবো না, কিন্তু এরকম কখনো হয়নি আগে। নীলাকে বলে, আমার মেয়েটা আজ থেকে তোমার হাতে দিয়ে গেলাম। আমি মায়ের দায়িত্ব পালন করে যেতে পারিনি, আমার ব্যর্থতা। তুমি ঘুচিয়ে দিতে পারবে এই আস্থা রেখে যাচ্ছি। নীলারও চোখ দিয়ে পানি গড়াতে থাকে। আশিক বলে, কিছুই হবে না ঐথি, তুমি অযথায় চিন্তা করছো। ডাক্তাররা বলছে বিপদ কেটে গেছে, অপারেশন সাকসেস হয়েছে, সেখানে তুমি বলছো উল্টো কথা। ডাক্তাররা তাদের বলা বলেছে, কিন্তু আমি জানি আমার আর বেশি সময় নেই। এসব চিন্তা ঝেড়ে ফেলো তো, আনিশাকে আমার কাছে দাও। তুমি এখন ঘুমানোর চেষ্টা করো। নীলাও একই কথা বলে, আপু আনিশাকে আমার কাছে দিন, আপনি ঘুমানোর চেষ্টা করুন। এত বড় একটা অপারেশন তো, এজন্য আপনার খারাপ লাগছে মনে হয়। ঐথি কোনো মতে ভাঙা গলায় বলে, আমার শেষ সময়ে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, এরপর আর কিছু বলা যায় না। ঐথি আনিশাকে বুকে জড়িয়ে ধরে রাখে, আনিশাও জাপটে ধরে রাখে মাকে। ঐথি জিজ্ঞাসা করে, আনিশা মামুনি, আম্মুকে প্রমিস করো যে তুমি আমার জন্য কাঁদবে না, না হলে কিন্তু আম্মু অনেক কষ্ট পাবো। আনিশা কাঁদতে কাঁদতে বলে, কাঁদবো না, কিন্তু তুমি কোথায় যাবে আম্মু? আমিও যাব তোমার সাথে। ঐথি আনিশার মাথায় হাত বুলিয়ে দেয়। এ বোকা মেয়ে, কাঁদছো কেন? আমার মামুনিটা না অনেক চালাক, চালাক হলে কি কেউ এভাবে কাঁদে? আনিশা আরও কেঁদে দেয়। ঐথি বলে, আম্মুকে শক্ত করিয়ে জড়িয়ে ধরো মামুনি। আনিশাকে বুকে চেপে রাখে ঐথি। কিছুক্ষণ পর হঠাৎই কেসে উঠে সে, কাশির সাথে রক্ত বেরিয়ে আসে, এরপরই নিস্তেজ হয়ে যায়। নীলা চিৎকার করে আনিশাকে ঐথির কাছ থেকে সরিয়ে আনে। আশিক দ্রুত ডাক্তার ডেকে আনে। ডাক্তার এসে ঐথিকে পরীক্ষা করেন, এরপর বলেন, আমরা দুঃখিত, তিনি আর নেই। গগন বিদারী চিৎকার দেয় আশিক। আনিশাকে জড়িয়ে ধরে নীলাও। আনিশাকে বুকে চেপে ধরে পৃথিবী থেকে চলে যায় ঐথি। আর ঐথির মৃত্যুর পর আনিশাকে সর্বপ্রথম টেনে নেয় নীলা। আশিকের মনে হয় মাতৃত্বের দায়িত্বটা যেন এইভাবে হাত বদল হয়েছে। আনিশাকে নিয়ে নীলা ও তার শাশুড়ি বাসায় ফিরে আসে। জানাজা ও দাফন কাজ শেষ করে আশিকের বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। আনিশা তখন থেকে থেমে থেমে কাঁদছে। আশিক বাসায় আসার পর আশিকের মা আশিককে আলাদা ডেকে নিয়ে বলেন, দেখ আশিক, এখন আমি আর কিছু শুনতে চাই না। আজ রাতে তুই তোর ঘরে আনিশা আর নীলাকে নিয়ে শুবি। তুই মানিস আর না মানিস জানি না, কিন্তু নীলা তোর স্ত্রী, আর সেজন্য না হোক অন্তত তোর মেয়ের দিকে তাকিয়ে হলেও তুই এখন মানা করতে পারবি না। যদি না করিস তাহলে আনিশার ক্ষতি হবে, আর কারো না। ও এখনো অনেক ছোট। আর নীলার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, নীলাই আনিশার মাতৃত্বের দায়িত্ব নিতে পারবে। এতে হয়তো আনিশাও এই শোক কাটিয়ে উঠবে। আর তুই যদি না মানিস তাহলে তোর মেয়ের কি হবে বুঝতে পারছিস। আমি অনেক কষ্ট পাবো। আশিক কথাগুলো শুনে ঐথকে সে অনেক ভালোবাসতো, অনেক, সে জায়গা অন্য কাউকে দিতে পারবে না, কিন্তু আনিশার জন্য হলেও তাকে মেনে নিতেই হবে বলে ওকে পাঠিয়ে দিও। রাতের বেলা আশিকের ঘরে বিছানায় দুপাশে আশিক আর নীলা শোয়, মাঝে আনিশা। নীলাকে জড়িয়ে ধরে আনিশা ঘুমিয়ে যায়। ঐথিকে হারিয়ে আশিক অনেক ভেঙে পড়েছে। ভাবতে থাকে, ঐথি ছাড়া অন্য কোনো মেয়ের কথা কখনো চিন্তাও করিনি, আর আজ আমার পাশে আরেকজন ঘুমাচ্ছে, সে আবার ঐথির জায়গা নেবে। আমি কিভাবে এটা মেনে নিব? আর না নিয়েই বা উপায় কি? আমার মেয়ের জন্য হলেও আমাকে মেনে নিতে হবে। আশিকের চোখ দিয়ে পানি বের হয়ে আসে। নীলাও ভাবতে থাকে, বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, স্বামীকে নিয়েও, কিন্তু এই স্বামীর ঘরে এসে ভেবেছিলাম সব ভেস্তে গেছে। তবুও আশা করতাম একদিন স্ত্রীর অধিকার ওর থেকেই পাবো।
আজ পেয়েও গেলাম, কিন্তু এভাবে কি চেয়েছিলাম আরো ভালোভাবে কি পেতে পারতাম না? এভাবে পেতে হবে জানলে তো আমি এই অধিকার পেতেই চাইতাম না। এরকম ভাবনাতেই সারা রাত কাটিয়ে দেয় দুজন। এপাশ ওপাশ করতে দেখে দুজনই বুঝতে পারে অপরজন ঘুমিয়ে নেই, কিন্তু কেউ কিছুই বলে না। অভিশপ্ত রাতটা এভাবেই কেটে যায়। অতিথি যেদিন মারা যায় সেদিনই প্রথম এক বিছানায় শয় আশিক ও নীলা। নীলা আশিককে বিয়ের পর প্রথম রাতে যখন আশিকের খারাপ আচরণের শিকার হয়েছিল, তখন থেকে এরকম একটি রাতের স্বপ্ন দেখত। আশিক তাকে কোনো একদিন স্ত্রী হিসেবে মেনে নিবে, সে আশিকের সাথে শোয়ার অধিকার পাবে। আজ সেই স্বপ্ন পূরণ হলো বটে, কিন্তু এভাবে পূরণ হোক এটা নীলাও চায়নি। আশিকের প্রথম স্ত্রী অতিথি পৃথিবী থেকে বিদায় নিয়েছে বলে হয়তো আজ সে এই অধিকার পেয়েছে। নীলা এ কয়েকদিনে পুরো পরিবারটিকে অনেক আপন করে নিয়েছিল, বিশেষ করে আনিশাকে। সে সিদ্ধান্ত নেয় আশিক তাকে স্বামী হিসেবে মানুক আর না মানুক, আনিশার জন্য সে সব মেনে নিবে। অতিথির মৃত্যুর আগে বলে গিয়েছিল নীলাই আনিশাকে দেখে রাখতে পারবে। অতিথির এই কথার সত্য প্রমাণ করতে চায়। সারা রাত এসব ভেবেই কাটিয়ে দেয় নীলা, আর আশিক স্ত্রী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি। তার উপর আবার তার প্রিয়তমা স্ত্রীর জায়গা এখন নীলাকে দিতে হবে, সে এটা কিছুতেই মানতে পারবে না। আবার আনিশার জন্য না মেনে উপায় নেই, কি করবে বুঝতে পারে না সে। এরকম ভাবনার মধ্যেই কেটে যায় সারা রাত। সকালে উঠে আনিশা আবার কান্না শুরু করে। নীলাই তাকে থামায়, আশিক শুধু দেখে। নীলার সাথে আনিশার অন্তরঙ্গতা, কিন্তু কিছু বলে না। সে সিদ্ধান্ত নেয় আনিশার জন্য হলেও নীলাকে তার মেনে নিতে হবে। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়। আনিশা এখন অথর মারা যাওয়ার কথা ভুলে গেছে, নীলাকে মা ডাকে। নীলাও তাকে আপন মেয়ের মতো স্নেহ করে। একেবারের জন্য ভাবে না আনিশা তার মেয়ে না, তার স্বামীর মারা যাওয়া প্রথম স্ত্রীর মেয়ে। এদিকে আশিক এখন নীলার সাথে টুকটাক কথা বলে, কিন্তু প্রয়োজনের বাইরে কোনো কথা না। কিন্তু পরিবারের প্রতি নীলার ভালোবাসা, বিশেষ করে তার মেয়ে ও মায়ের প্রতি আলাদা যত্ন দেখে আশিক মুগ্ধ না হয়ে পারে না। এমনকি তার প্রতিও নীলা কোনো অযত্ন করে না। মাঝে মাঝে আশিকের মনে হয় নীলার যোগ্য সম্মান সে দিচ্ছে না, কিন্তু পরক্ষণে আবার অতিথির কথা মনে পড়ে গেলে সে এই ভাবনা থেকে সরে আসে। একদিন আশিকের মা আশিককে ডেকে বলেন, তুই কি দেখিস না নীলা এই পরিবারের জন্য কত কিছু করছে? এরপরও কি তোর মনে হয় না তুই নীলার প্রতি অবিচার করছিস, মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? তোর আড়ালে, এমনকি আমার আড়ালে ও ঠিকই চোখের পানি ফেলে, কিন্তু কষ্টটা প্রকাশ করে না, ভেতরেই চেপে রাখে। আচ্ছা আশিক, তোর কি একটুও খারাপ লাগে না মেয়েটার জন্য, যে তোর মেয়ের জন্য এভাবে পড়ে আছে, তার সাথে তুই এরকম করছিস? আশিক বলার মতো কিছু পায় না। এ কথাগুলো সেও ভাবে। নীলার জন্য তারও কষ্ট হয়, কিন্তু কিছু করতে পারে না। আশিককে চুপ থাকতে দেখে তার মা আবার বলেন, এসব এবার বন্ধ কর। আমি বলি কি তোরা কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আয়, আনিশারও ভালো লাগবে আর তোরাও হয়তো স্বাভাবিক হতে পারবি। আশিক বলে, এটা আমি করতে পারবো না। তোর মেয়ের জন্য হলেও তো করবি নাকি? মেয়েটা এত অল্প বয়সে এত বড় একটা ধাক্কা খেয়েছে, এখন যদি ওকে এক জায়গাতে একই নিয়মে আটকে রাখিস তাহলে ওর মানসিক বিকাশেরই সমস্যা হবে। আশিক আর কিছু না বলে চলে যায়। রাতের বেলা জানায় পুরো পরিবার নিয়ে ঢাকার বাইরে যাবে। আশিক তখন নীলাকে বলে, কাপড় চোপড় গুছিয়ে নাও, কাল রাতে বাইরে যাচ্ছি। তখন নীলা রীতিমতো চমকে ওঠে, বলে, বাহিরে মানে কোথায় যাবেন? 4-5 দিনের জন্য যাচ্ছি, সে আন্দাজে কাপড় নিও, আনিশার কাপড় গুছিয়ে দিও, আমারগুলো আমি বের করে রাখবো। আশিক আর কিছু না বলে বের হয়ে যায়। নীলা তার শাশুড়ির কাছ থেকে জানতে পারে তারা কক্সবাজার যাবে। অবাক হয়, আবার খুশিও হয়, কিন্তু প্রকাশ করে না। পরদিন রাতে আশিক, নীলা, আনিশা ও আশিকের মা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে আশিক নীলার সাথে কোনো কথা বলেনি। আনিশা 2-1টা কথার জবাব দিয়েছে। পুরো রাস্তা চুপ ছিল। পরদিন সকালে তারা কক্সবাজার পৌঁছায়। আশিক হোটেলে গিয়ে 2টো রুম ভাড়া নেয়। বিকালে সবাই সাগর পাড়ে হাঁটতে যায়।
আশিকের মনে পড়ে অনেক বছর আগে তার বিয়ের পরপরই সে এখানে এসেছিল ঐথিকে নিয়ে। আজ এত বছর পর আবার আসলো, কিন্তু সাথে ঐথি নেই। আর কখনোই ঐথি তার পাশে থাকবে না। আশিক ভাবে, যদি আজ ঐথি থাকতো তাহলে কত ভালো হতো। সাথে যে তার বর্তমান স্ত্রী নীলা আছে, সে কথা আশিক বেমালুম ভুলে যায়। সন্ধ্যার আগে তারা আবার হোটেলে ফিরে আসে। নীলা তখনই সামনে নেই, অন্য রুমে শাশুড়ির সাথে কথা বলছে। তখন আনিশা আশিককে বলে, আচ্ছা বাবা, আম্মু আজকে কান্না করেছে কেন? কখন কান্না করেছে তোমার আম্মু? ওই যে আমরা যখন বিকালে ঘুরতে গেলাম তখন তো আম্মু কাঁদছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আম্মু বলেনি, বলেছে চোখে পোকা ঢুকেছে। আশিক নীলার কষ্ট বুঝতে পারে। মেয়েটাকে সে উপেক্ষা করছে শুরু থেকেই, এত কষ্ট পাওয়াই স্বাভাবিক। কিন্তু কেন করছে সে? একটা মেয়ের জীবন নিয়ে অনেক স্বপ্ন থাকে। নীলারও হয়তো ছিল, কিন্তু আশিক তা নিজ হাতে ধ্বংস করছে। তীব্র অনুশোচনা হয় নিজের প্রতি, কিন্তু কিছু বলতে পারে না। আনিশা আবার বলে, তুমি আম্মুর সাথে এত কম কথা বলো কেন? আম্মু তো এজন্য কষ্ট পায়। কম কথা কোথায় বলি মামুনি, বলি তো। আনিশা কাঁধ ঝাঁকিয়ে বলে, কি জানি। তাহলে আম্মু কান্না করলো কেন? আনিশা চলে যায়। আশিকের তীব্র অপরাধ বোধ হয়। বিছানা থেকে উঠে বারান্দায় চলে যায়। হঠাৎই দুই চোখ দিয়ে পানি গড়াতে থাকে। কিছুক্ষণ পর নীলা রুমে এসে আশিককে দেখতে না পেয়ে বারান্দায় যায়। গিয়ে দেখে আশিক কাঁদছে। নীলা কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর কাছে গিয়ে বলে, কি হয়েছে, কাঁদছেন কেন? নীলার আওয়াজ শুনে আশিক চমকে উঠে, চোখ মুছে নীলার দিকে তাকিয়ে বলে, কিছু না। এখানে এসেছো কেন, কিছু বলবে? আপনাকে রুমে না পেয়ে আসলাম। কাঁদছেন কেন? কিছু হয়েছে? না, কিছু না। নীলা বলে, আমাকে নিয়ে আসতে হয়েছে দেখে কষ্ট হচ্ছে? আমি তো জোর করিনি আসার জন্য। আপনি মাকে বুঝিয়ে বললেই হতো। আমি কি কিছু বলেছি? এসব বলার মানে কি? বোঝা যায়, কিন্তু আমি তো আপনার কাছে কিছু চাইনি। যদি আমি জোর করে স্ত্রীর অধিকার চাইতাম তাহলে কষ্ট পেতে পারতেন। আমার দায়িত্ব ছিল আনিশার মা হওয়া, সেটা যথাসম্ভব করে যাচ্ছি। আপনার কাছে তো কখনো কিছু চাইনি, আবদারও করিনি। আশিক নীলার দিকে ফিরে বলে, তোমার অনেক কষ্ট হয় তাই না নীলা? কষ্ট হয় মানে? আমার আচরণে তুমি অনেক কষ্ট পাও না? নীলা দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব নিয়ে আর ভাবি না এখন। ভাগ্য মেনে নিয়েছি, কপালে সুখ থাকলে এমনিতে আসবে। আপাতত আনিশাকে ঘিরে আমার জীবন। একটা আবদার রাখবে? কি? আমাকে মন থেকে মেনে নিবে? যদি আমি তোমাকে মেনে নেই তাহলে জানো, আমি বুঝি যে আমি তোমাকে কষ্ট দেই, এজন্য অপরাধ বোধে ভুগি, কিন্তু কিছু করতে পারি না। সব সময় মনে হয় তোমার জীবনের স্বপ্নগুলো আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু ঐথির স্মৃতি যে কিছুতেই ভুলতে পারি না। যখনই ভাবি তোমাকে আর কষ্ট দিব না, তখনই ঐথির কথা মনে পড়ে যায়। আবার আমি পিছিয়ে আসি, কিন্তু এখন আর পারছি না। ঐথি ছিল, এখন নেই, কিন্তু আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। স্মৃতিগুলো হৃদয়ে বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। আমি আর মেনে নিতে পারছি না। আমি মুক্তি চাই, এখান থেকে বেরিয়ে আসতে চাই। নীলা অবাক হয়ে শুনে, যে স্বামী কখনো তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, সে আজ ফিরতে চাচ্ছে। নীলা কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এরকম একদিনের স্বপ্ন সে দেখত। ঐথি অনেক দিন আগে বলেছিল, তুমি চিন্তা করো না, আশিক একদিন ঠিকই তোমায় মেনে নিবে। সেদিনের প্রতীক্ষায় চাতক পাখির মতো চেয়েছিল নীলা। তবে কি তার প্রতীক্ষার অবসান ঘটছে? নীলা ভাবতে পারে না। আশিক আবার জানতে চায়, বলো, আমার জীবনে ফিরে এসে আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিবে? নীলা কোনো মতে মাথা নাড়ে। আশিক দুহাতে বুকে টেনে নেয় নীলাকে। নীলা সামলাতে পারে না, আশিককে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ফের অশ্রুতে ভিজে যায় আশিকের শার্ট। অশ্রু কষ্টের নয়, প্রাপ্তির। আশিক নীলাকে জড়িয়ে ধরে রুমে আসে, জিজ্ঞাসা করে আনিশা কোথায়। ওই রুমে ঘুমিয়ে গিয়েছিল, তাই মা আর আসতে দেননি। ও ওখানেই ঘুমাক, আজ রাত হবে আমাদের, শুধু আমাদের। নীলা কিছু বলে না। এতদিন সে স্বপ্ন দেখেছে এরকম একটি রাতে আজ তা পূর্ণতা পাবে।
মনে হয় সে ঘোরের মাঝে আছে। 5 বছর পর আশিকের অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখে আনিশা আর অনেক ঘুমিয়ে গেছে। ও হ্যাঁ, অনেক হচ্ছে আশিক আর নীলার ছেলে। প্রতিদিন অফিস থেকে ফিরে এসে 2 ছেলে মেয়েকে জড়িয়ে ধরে আশিক সারাদিনের ক্লান্তি ভুলে যায়। আজ দুজনই ঘুমিয়ে গেছে। যান, ফ্রেশ হয়ে আসুন, টেবিলে খাবার দেওয়া আছে, একসাথে খাবো। আশিক ফ্রেশ হয়ে এসে খেতে বসে। খাওয়া শেষে নীলাকে বলে, নীলা একটা কথা বলি। কি এমন কথা বলবেন যার জন্য এভাবে অনুমতির দরকার হচ্ছে? একটা অনুরোধ করব, রাখবে? সাধ্যের বাইরে কিছু বলবেন না, এই বিশ্বাস আছে। তাই না জেনেই বলছি, রাখবো। আজ থেকে তুমি করে বলবে। আমি আর কিছু শুনতে চাই না। তুমি বলেছো রাখবে, তাই রাখতেই হবে। নীলা মাথা নিচু করে আস্তে করে বলে, কেমন আছো? আশিক হেসে নীলাকে বুকে জড়িয়ে নেয়। ওরে আমার লজ্জাবতী লতারে। নীলাকে বুকে জড়িয়ে রেখে আশিক জিজ্ঞাসা করে, তোমাকে আমি এক সময় অনেক কষ্ট দিয়েছি না? হ্যাঁ। কেন এসব কথা বলেন বারবার? আমি সব ভুলে গিয়েছি তো। তুমি করে না বলার কথা। ওই হলো, কেন এসব কথা বলো বারবার? আশিক হেসে বলে, অনেক তোমার ছেলে, কিন্তু আনিশা তো তোমার মেয়ে না। কখনো কি মনে হয় না আনিশার জন্য তোমাকে বাড়তি কষ্ট করতে হচ্ছে? কখনোই না। অনেক যেমন আমার ছেলে, আনিশাও ঠিক আমারই মেয়ে। আমি বলে বোঝাতে পারবো না। খুব ছোটবেলা যখন মাকে হারিয়েছিলাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম যদি কখনো মা হওয়ার স্বাদ পাই, তাহলে আমার সন্তানকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো। আনিশায় আমাকে মা হওয়ার স্বাদ দিয়েছে, আর অনেকের জন্য আমি মা হওয়ার কষ্টটা বুঝতে পেরেছি। আর তাই দুজনই আমার কাছে ভালোবাসা, ও দুজনকে ঘিরেই আমার জীবন। আশিক আরও শক্ত করে নীলাকে জড়িয়ে ধরে। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট গল্পে।